ভয়েস আছে, যেটা সত্যজিৎ খুবই পার্সোনিফাইড, প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেইলে তিনি মনোযোগী দিচ্ছেন। লাইকওয়াইজ ঋত্বিক আবার ল্যান্ডস্কেপকে হাজির করছে। তো এইরকম একটা দ্বিধা কিন্তু আমাদের সাহিত্য, সিনেমা, চিত্রকলা আপনি এরকম পাবেন। রামকিঙ্কর বেইজ ধরেন, গণেশ পায়েল ধরেন, আপনি দেখবেন যে ডিভিশনটা খুবই ক্লিয়ার, এভিডেন্ট। মিউজিকও পাবেন। তো এই ডিভিশনটা যেহেতু জায়েদ যেহেতু ডিভিশনের আলাপটা প্রথমে শুরু করেছেন, আমার মনে হয় যে আমরা আজমের একটা বিখ্যাত বই আছে, কিছু কিছু বই আছে যে বইগুলো মানুষ বলে যে বইগুলো কেউ পড়ে না কিন্তু গ্রেট হিসেবে সবাই মেনে নেয়। যেমন ধরা যায় গাছ ক্যাপিটাল, কেউ পড়ে না কিন্তু কেউ অস্বীকার করে না যে গ্রেট বুক অফ দ্য সেঞ্চুরি। হ্যাঁ, বা এই ক্রিটিক অফ পিওর রিজন ইমানুয়েল ক্যান্টের, হ্যাঁ, খুবই মোটা বই, কেউ পড়ে না। তো আমার ধারণা আজমের বইটা একদিন সেই পর্যায়ে যাবে, এখন যদি না যেয়ে থাকে। আজম বাংলা ভাষা এবং বাংলা ভাষার উপনিবেশায়ক এবং রবীন্দ্রনাথের ভূমিকা নিয়ে খুবই, আমি মজা করলাম, তার বই প্রচুর পঠিত হয়। তো একটা ভালো থিসিস তিনি লিখেছেন, যেটি আমরা আসলে অনেক প্রশংসা করেছি। আজম সেটি নিয়ে বলবেন। তো আজমের কাছে মাইকটা দেওয়ার আগে আরেকটা জিনিস বলার লোভ সামলাতে পারছি না, সেটা হচ্ছে এটা একটা নতুন ঘটনা। ইংরেজি বিভাগ বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করছে, এটা আসলে উল্টাটা হয়। মানে আমরা আমাদের জীবনে আমাদের দোতলায়, আমি জাহাঙ্গীরনগরের ছাত্র, দোতলায় ইংরেজি বিভাগ, নিচতলায় বাংলা বিভাগ। তো আসলে ইংরেজি বিভাগ বাংলা বিভাগে এখন উল্টো। আচ্ছা আচ্ছা। তো যে ওই সময় যেটা হতো যে ইংরেজি বিভাগের লোকজনের ধারণা ছিল না যে বাংলায় সাহিত্য কারা করে, কি পড়ানো হয়। তো এটা খুব ভালো লাগলো যে ইংরেজি বিভাগ বাংলা সাহিত্য সম্পর্কে মনোযোগী হচ্ছে। এর সঙ্গে একটা মার্কেটের যোগ থাকতে পারে, অসম্ভব নয়। ইংরেজি বিভাগের লোকজন বাংলা সাহিত্য অনুপ্রেরণা করছেন অনেকদিন ধরে, এটা একটা মার্কেট আছে, যদি কতটা আমি জানি না। সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের জন্য, আমরা যারা বাংলা বিভাগের হয়ে চর্চাটা করি, তাদের জন্য আজকের আলাপের বিষয়টা পুরোপুরি খুব ডিসিপ্লিনারি কিংবা একাডেমিক জ্ঞানের বিষয় নয়, বরং বলতে হবে এই ধরনের একটা ধারণা, অপধারণা এবং সাম্প্রতিক দশকে কিছু তর্ক বিতর্কের মধ্যেই আসলে আমরা থাকি। আধুনিকতা শব্দটির সঙ্গে আমাদের একটা যোগ এরকম যে এটা তো অধুনা, সাম্প্রতিক কাল, কন্টেম্পোরারিনেস, এটার সঙ্গে একটা যোগ আছে। ইনফ্যাক্ট ছিল, আধুনিকতার ধারণার সঙ্গে বরাবরই যোগটা ছিল। বাংলা অঞ্চলে এটা একটু বেশি হয়েছে। কেন বেশি হয়েছে সেটা ব্যাখ্যা করা যাবে, কিন্তু আমি ডিটেলসে যাব না। আমি আমার বহু লেখায় এই বাক্য লিখেছি যে আধুনিকতা ধারণার প্রতি বাংলা অঞ্চলের লেখক বুদ্ধিজীবীদের ফ্যাসিনেশনটা এত বেশি যে এটা নেভার বিন ক্রিটিক্যাল টু কলোনাইজেশন প্রসেস। এটা এমনকি আমি যখন চিনো আছে তিনি একটা প্রবন্ধ লিখেছি, তখন আমি লিখেছি যে ওর ওখানে যে ভিভিড কলোনাইজেশন এবং ডিকলোনাইজেশনের বর্ণনাটা আছে, থিংস ফল অ্যাপার্ট, এই ধরনের একটা বর্ণনা কখনোই বাংলা সাহিত্যে রচিত হয় না। কলোনাইজেশন as a very destructive process, in fact never. বাংলা সাহিত্যের সব বর্ণনায় কলোনাইজেশন এসেছে হলো আধুনিকায়নের সঙ্গে। আধুনিকায়নের সঙ্গে আমাদের এখানকার সম্পর্কটা আসলে যতটা ভাবা যায় তার চেয়ে একটু অন্যরকম, একটু গভীর, এবং আজকালকার দিনে আমরা তো খানিকটা বলতে পারি যে ক্ষতিকর। আমাদের কালে আমাদের একটা সুবিধা হয়েছে যে প্রধানত কলোনিয়াল ডিসকোর্সের কারণে আমরা মডার্নিটিকে, মডার্নাইজেশন প্রসেসকে, মডার্নিটির ব্যাপারটা ভিন্ন, আমি একটু পরে বলছি, আমার অন্তত আমার আইডিয়া থেকে আমরা এটাকে কলোনাইজেশন এবং ওয়েস্টার্নাইজেশন, উপনিবেশায়ন এবং পশ্চিমায়ন, এই দুই বস্তু হিসেবে ব্যাখ্যা করতে পারি। এটা আসলে আমাদের জেনারেশনের আগে, আমাদের যারা বয়সে আমাদের সিনিয়র তারা আশা করছি এটা শুনে রাগ করবেন না, বাংলাদেশ অঞ্চলে এই আলোচনা এসেছিল 90s-এ, এর আগে আসলে ছিল না। সারা দুনিয়াতে 80s-এ বা 70s-এ, যদিও কলোনিয়াল থিওরির খুব গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য ছাড়া হয়েছে। আর আমরা
আমরা যদি 50s অব্দি একটা, কিন্তু এটা তো আসলে 70s এর চর্চা, 80s এ খুব পিকে গেছে, আর আমাদের এখানে এসেছিল 90s এর পরে। ফলে আমরা আধুনিকতার ব্যাপারটাকে পশ্চিমায়ন, অংশত পশ্চিমায়ন এবং উপনিবেশায়ন এইভাবে পড়তে যেভাবে শিখেছি, আগের জেনারেশনের কাছে আসলে সেই গুণটা ছিল না যে দুনিয়া জুড়ে প্রচুর পরিমাণে লিটারেচার তৈরি হয়ে যাবে, যার বরাতে আমরা বলবো যে পশ্চিমা মডার্নিটির ধারণা এবং কলোনাইজেশন এই দুই জিনিস এবং প্রসেস, থিওরি, বোথ থিওরি অ্যান্ড প্রসেস, দুইটা আসলে অর্গানিকলি একই জিনিস, একই প্রসেস। মানে এটা বলার মতো আমাদের হাতে এখন প্রচুর পরিমাণ টেক্সট আছে, যেটা আসলে 50 বছর আগে অতটা ছিল। আমাদের এখানে এই মানে বাংলা সাহিত্যের পঠন পাঠনে আধুনিকতার ধারণাটা অত্যন্ত আরোপণমূলক ভাবে প্রচারিত হয়েছে। এটা ঠিক একটা যুগ বিভাজনের স্তরে আসলে কখনো থাকেনি বাংলা সাহিত্যের ক্ষেত্রে। কারণ পুরো জিনিসটাই যদি আমি রণজিৎ গুহকে ধার করি, তাহলে বলতে পারি যে পুরো জিনিসটাই তৈরি করেছে তারা। রণজিৎ গুহ কথাটা বলেছেন হিস্ট্রির ক্ষেত্রে, ইন্ডিয়ান হিস্টোগ্রাফি নিয়ে তার 1988 এর বইতে। কিন্তু আমরা যদি এটাকে হিস্ট্রি থেকে সাহিত্যের দিকে নিয়ে আসি, তাহলে আমরা বলতে পারি যে সাহিত্যের প্রডিউসার, ক্রিটিক্স, কনজিউমার, এরা ছিল আসলে তারা যারা কলোনির উদর থেকে তৈরি হয়েছে। ফলে এটার যে একটা ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা দরকার, এই ব্যাপারটা আমরা আসলে বাংলা সাহিত্য both in creative literature and critical literature আমরা আসলে খুব কম দেখি। এটা সাম্প্রতিক ঘটনা, গত 20-30 বছরে আমরা দেখবো। ধরা যাক রণজিৎ গুহ 1975-এ নীল দর্পণ নিয়ে তার প্রায় 60 পৃষ্ঠার যে লম্বা সন্দর্ভ প্রকাশ করেছেন, ওটা আরো 10-15 বছর পরেও আমি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে এরকম কোনো লোকের কাছ থেকে পাইনি। এটা আসলে অন্য দিক থেকে এসছে। যাই হোক, তার মানে হলো বাংলা সাহিত্য নিয়ে অথবা বাংলা অঞ্চলে আমরা যখন যে আইডিয়া অফ মডার্নিটি, মডার্ন আর মডার্নিজম, এগুলো নিয়ে আমরা আলাপ করব, তখন আমাদের একটু আলাদা বাতাবরণের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। কারণ প্র্যাকটিক্যালি এখানে 200 বছর ধরে যে চর্চাটা হয়েছে, তার সঙ্গে যদি যোগসূত্রটা স্থাপন করতে না পারি, তাহলে আমাদের আলোচনাটা অনেক বেশি বিদ্যায়তনিক হয়ে যাবে, প্র্যাকটিক্যালি সেটা তো খুব কম কাছে আসবে। কিন্তু যেটা জায়েদ ভাই শুরু করেছিলেন, আমি সেটাতে আসলে কোনো ফারাক বা খুব ডিবেটেবল ইস্যু দেখি না। যে আপনি যে ইতিহাসে আসলে একটা মডার্ন প্রসঙ্গটা তো পাচ্ছেন, এবং এটা যদি লিটারেচারের প্রশ্ন না, এটা তো সমস্ত ডিসিপ্লিনের প্রশ্ন। যে সমস্ত ডিসিপ্লিন 19th সেঞ্চুরিতে ডেভেলপ করেছিল, সেগুলো ছাড়া যেগুলো পুরনো ডিসিপ্লিন, এমনকি ধরেন সোশিওলজি আক্ষরিক ধরেন লেট 19th সেঞ্চুরিতে ডেভেলপ করছে, কিন্তু তার তো আসলে আলোচনা মডার্নিটির আলাপ ছাড়া হবেই না, হিস্ট্রির আলাপ তো মডার্নিটির আলোচনা হবেই না, ফলে আছে সাহিত্যের বিষয় ধরা। তার মানে ওই আলাপটাকে, ইতিহাসের যে আলাপ, সেই আলাপটাকে আমরা যদি পুঁজিবাদের উত্থান, প্রযুক্তির বিকাশ, একই সঙ্গে অর্গানিক্যালি কলোনাইজেশনের বিকাশ এবং তার সঙ্গে থার্ড ওয়ার্ল্ড কলোনাইজড ওয়ার্ল্ড যুক্ত হয়ে পড়া, এই পুরো প্রসেসটাকে আমরা তো আসলে মডার্নিটির প্রসেসে ব্যাখ্যা করতে পারি, করা হয়, সর্বত্রই করা হয়। আমরা ভাববো যে আধুনিকতা যখন আমরা লিটারেচারের ফিল্ডে ব্যবহার করি, তখন আমরা এখানে যে সমস্ত নতুন সংজ্ঞায়ন পাই, সুবিধাজনক সংজ্ঞায়ন পাই, অথবা অ্যাম্বিভ্যালেন্স পাই। যেমন ধরা যাক ইংরেজি সাহিত্যের মডার্নিটির যে কাল ঠিক করা হয়, ধরেন 1890 to 1910 or 20, অথবা ধরুন আপনি 1922 থেকে 1945 হাই মডার্নিটি বলেন। আমি এটাতে খুব, আমি যখন এটা পড়াই, ক্লাসে পড়ার সময় এটা খুব সংকটের মধ্যে পড়ি। সংকটের মধ্যে পড়ি কারণ হলো বদলেয়ারকে আমি এটার মধ্যে আনাতে পারছি না। মানে বদলেয়ার যে লিটারেরি ওয়ার্ল্ড যে ওয়েবস, তার মধ্যে প্রায় সর্ববাদী সম্মতভাবে একজন বড় ফিগার, তাকে আমি কিন্তু আনাতে পারছি না টাইমের মধ্যে। আচ্ছা ওকে, তাকে পারছি না, আমি তো দস্তয়েভস্কিকে পারছি না। অ্যানাদার গ্রেট ফিগার, যে মডার্নিটি সংক্রান্ত লিটারেরি আলাপ আমরা যতভাবেই করি না কেন, আপনি তো দস্তয়েভস্কির পিছনে রাখতেই হবে। হ্যাঁ, আমরা পারছি না। মানে এই ধরনের নানা ধরনের অ্যাম্বিভ্যালেন্স আছে। আরেকটা গুরুতর সমস্যা আছে। সমস্যা হলো 1920-এর পরে, যেটাকে 1910-এর পরে, পার্টিকুলারলি ফ্রম 1922, আমরা যেটাকে ইংরেজি সাহিত্যে হাই মডার্নিটি হিসেবে চিহ্নিত করি, যার আলাপ আমি দুজনের লিখিত বক্তব্য পড়েছি, আপনারা পড়েন নাই।
জাহিদ ভাই এবং ডক্টর রাসেকের দুজনেরই লিখিত বক্তব্য পড়েছি। তার মধ্যে এটা খুব পরিষ্কার যে তারা ফর্ম এবং কন্টেন্ট এই দুটো এবং অ্যাস্থেটিক্যাল কোশ্চেনগুলোকে খুব প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু এই আলাপটা বোধ হয় আমরা 1920, 30, 40, 50 সালে না করতে পারলেও আফটার 1970s, মানে যেটাকে আমরা পোস্ট মডার্ন এরা বলতে পারি, যেটাকে আমরা লিঙ্গুইস্টিক টার্ম উত্তর তত্ত্ব চর্চার কাল বলতে পারি, সেখানে আমরা অপেক্ষাকৃত ভালোভাবে ব্যাখ্যা করতে পারি যে কেন আসলে 1920s থেকে 1950s পর্যন্ত এই সময়টা লিটারেচারের ফর্মের উপর এত জোর করেছে। তো এই আলাপটা এখানে মুলতুবি রেখে আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটাকে যেভাবে ইউনিভার্সাল মডার্নিটি আইডিয়াটা পারসিভ করি সেটা সম্পর্কে অল্প কথা বলি। আমি রেনেসাঁ উত্তর যে মডার্নিটির কথা পশ্চিম থেকে বলা হয়, যদিও আমি কলোনাইজার হিসাবেই পশ্চিমকে দেখতে বিভিন্ন সময় পছন্দ করি, কিন্তু এটা তো বাস্তব যে আমরা ইতিহাসের কতগুলো পর্বকে অতিক্রম করতে পারি না এবং সেখানে প্রযুক্তিগত উন্নতির কারণে ধারণাগত উন্নতি হয়েছে। আচ্ছা, এই ব্যাপারগুলোকে আমি আসলে খুব মিউচুয়ালি এক্সক্লুসিভ একটা ভঙ্গিতে করতে আগ্রহী না। তার কারণ হলো ইতিহাসকে আমি মনে করি যে সুবিধাজনক, বিং স্টুডেন্ট অফ ওয়ার্ল্ড আপনি জানেন যে আমরা প্রযুক্তির নিরিখে করতে পারি, কারণ প্রযুক্তিগত পরিবর্তন মানুষের ব্যক্তিগত এবং সামষ্টিক পারসেপশনে যে পরিবর্তন তৈরি করে, এই দুটোকে নিউ মার্কসিস্টের বিভিন্ন কায়দায় খুব একত্র করে পড়া সম্ভব, খুবই একত্র করে পড়া সম্ভব। এটাকে আলাদা করে পড়া অন্তত আমাদের কারণে আর খুব একটা জরুরি নয়। ফলে আমি মানে মডার্নিটি অফ কনসেপ্ট এবং মডার্নিটি অফ সে হিস্ট্রি, সে নেশন স্টেট, সে কলোনাইজেশন, এই ব্যাপারগুলোকে আলাদা করে দেখা আমার কাছে খুব জরুরি নয়। আমি কিন্তু ওই ট্র্যাডিশনাল ওই ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্স দিই, যেখানে মনে করা হয় যে মডার্নিটির চেষ্টা হলো, মডার্নিটির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম এবং সেকুলারিজম। আমি এটাকে খুবই ইম্পর্টেন্ট, আমি আজ পর্যন্ত পড়ার জন্য আমি এটাকে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হিসেবে নেই। যদিও আপনারা জানেন যে আমাদের কালে সেকুলারিজম ভয়ঙ্কর রকম সব ক্রিটিসিজমের মধ্য দিয়ে যাচ্ছে এবং অ্যানথ্রোপোসেন্ট্রিসিজম প্রায় বিধ্বস্ত হয়ে যাওয়ার দশা। স্টিল আমি এটাকে উপকারী হিসেবে পাই। আমি কান্টের সেই ব্যাপারটাকে খুবই প্রায়োরিটাইজ করতে চাই, যেখানে তিনি 1782 হোয়াট ইজ এনলাইটেনমেন্ট প্রবন্ধটার 1784 মানে ফুকো যেহেতু 84 মারা গেছে এবং 200 বছর পূর্তি উপলক্ষে তিনি তার শেষ রচনা এটার উপরে লিখেছিলেন, ফলে সালটা মনে রাখা সহজ। 1784 যেখানে তিনি হোয়াট ইজ এনলাইটেনমেন্টের বর্ণনায় তিনি ম্যাচুরিটিকে এবং সেলফ ডিপেন্ডেন্সকে মডার্নিটির প্রধান শব্দ, মডার্নিটির কথা তিনি ব্যবহার করেন, এনলাইটেনমেন্ট কথাটা ব্যবহার করেছেন, এটা শব্দ হিসেবে ব্যবহার করেছেন। আমি এটাকে খুব উপকারী হিসেবে পাই। তৃতীয় যে আইডিয়া আমি খুব ব্যবহার করি আমার যাবতীয় চিন্তা এবং রচনায়, সেটা মিখাইল বাখতেন থেকে নেওয়া। মিখাইল বাখতেনের রেবেলিয়াস থিসিসে তিনি যে আইডিয়া অফ প্রেজেন্টনেস ব্যবহার করেছেন, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডিয়া অফ প্রেজেন্টনেস আমি ব্যক্তিগতভাবে সমস্ত লেখালেখিতে মডার্নিটির ধারণাকে ব্যবহার করি, কারণ আমার মধ্যে কিছু পুরনো আইডিয়া আছে যেগুলো থিওরির বাজারে বিধ্বস্ত হয়ে গেছে, কিন্তু আমি খুবই উপকারী হিসেবে তৃতীয় বিশ্বের দেশের একজন মানুষ হিসাবে ব্যবহার করা খুবই ইউটিলিটারিয়ান ভঙ্গি থেকে জরুরি মনে করি। একটা হলো স্ট্যাটিস্ট কন্ডিশন, জানেন যেটা ধ্বংস হয়েছে সারা পৃথিবীতে, কিন্তু আমি খুবই স্ট্যাটিস্ট। এবং আরেকটা হলো আমি প্রগতির আইডিয়া, যেটা খুবই প্রশ্ন মানে জড়িত হয়ে গেছে। আমি নানান ধরনের শর্ত সাপেক্ষে প্রগতির আইডিয়াটা ব্যবহার করতে চাই। ওই প্রগতির আইডিয়াটা আমি যেভাবে ডিফাইন করি ব্যক্তিগতভাবে, তার মধ্যে ওই মিখাইল বাখতেনের দি আইডিয়া অফ প্রেজেন্টনেস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রেজেন্টনেসকে অ্যাড্রেস করতে পারা, যেটা আসলে সেকুলারিজমের নামান্তর মাত্র, আমরা থিওরিটিক্যালি দেখাতে পারবো যে নামান্তর মাত্র, যে আমি আমার ব্যক্তিগত এবং সামষ্টিক এক্সিস্টেন্সকে নিজের বুদ্ধিভিত্তিক সক্ষমতার উপর ভর করে চিহ্নায়ন করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি এবং নিজের ভবিষ্যৎকে উদ্দীত করতে পারি। এই ধরনের একটা কন্ডিশন মানসিকভাবে এবং এই ধরনের একটা চর্চা বাস্তবে ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে, এটাই আমার কাছে আসলে মডার্নিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। এটা আমি হিস্ট্রিক্যালি কিংবা ফ্রম দ্য আইডিয়া অফ ক্যাপিটালিস্টিক ডেভেলপমেন্ট কিংবা ফ্রম দ্য আইডিয়া অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমি এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য দেখতে পাই না। এদিক থেকে আমি খানিকটা গ্রামসিয়ান, যে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের মধ্যে আমি একাকার করে অগ্রসর হতে চাই ব্যক্তিগতভাবে। আমি জানি যে খুব কঠিন, সম্ভব নয়, কিন্তু আমি সবসময় এই কাজটা করতে চাই, চেষ্টা করি।
বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো এই যে যেহেতু বাংলা সাহিত্যে চর্চা, যেটা একদম প্রথমে ইঙ্গিত দিলাম, এবং কলোনাইজেশনের সেটেলমেন্টের ঘটনাটা একই সময়ে ঘটেছিল, ফলে আমাদের এখানে ডমিনেন্ট ডিসকোর্সেসে আনটিল 1980s, এখানে দেবেশ রায়ের কথা বলা হয়েছে, সাবলটানদের বাদ দিলে দেবেশ রায় এবং একই জেনারেশনের, এরা প্রধান ব্যক্তি যারা বাংলা সাহিত্যের এই ব্যাপারটা নিয়ে বড় ধরনের প্রশ্ন করেছে। এর আগ পর্যন্ত এই প্রশ্ন আসলে কখনোই উঠে নেয়, বিশ্বাস করতে পারে। এটা সাবলটানরা করেছেন সবচেয়ে প্রবলভাবে, এবং তাদের কন্টেম্পোরারি কয়েকজন, যার মধ্যে বাংলাদেশের ফরহাদ মজিদ আছেন, বাংলাদেশের সেলিম আল-দীন আছেন, এবং কলকাতার দেবেশ রায় আছেন, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা প্রশ্ন তোলার আগে বরাবরই এটা বলা হতো যে বাংলা সাহিত্যে আধুনিকতার সূত্রপাত হয়েছে 1801 সাল থেকে। 1801 সাল থেকে কেন? মানে একদম নির্লজ্জ বলে যে বলা হতো তা না। ওই সময় ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ ছিল বেসিক্যালি হেলসবেরি কলেজের একটা অল্টারনেটিভ, এটা বেশি দিন টিকে নাই, এটা হেলসবেরিতে চলে গেছে পরে, ইত্যাদি ইত্যাদি। কেন হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ? ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে ইংরেজদের যে বাপে খাটানো মায়া কাড়ানো বা অশিক্ষিত লোকজন এখানে আসতো, তাদেরকে অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার আগে এদেরকে ট্রেনিং দেওয়া হতো, এই জন্য এই স্কুলটা করা হয়েছে। ফলে সেটার জন্যই আমরা করছি সেটা না বলে আমরা বরং একটু নিরাপদে এটা বলি। বাংলা সাহিত্যে আমরা নিরাপদে বলি যে 1801 সাল থেকে 1815 সাল পর্যন্ত 13টা অফিসিয়ালি প্রডিউসড বাংলা গদ্যের বই লেখা হয়েছে। পরে যেহেতু গদ্য আনিসুজ্জামান থেকে লিখেছেন, ঠাট্টা করেছেন, ধরে নেওয়া হয় যে গদ্যের সঙ্গে একটা যুক্তির সম্পর্ক আছে, অ্যাডভান্সমেন্টের সম্পর্ক আছে, মডার্নিটির সম্পর্ক আছে, এবং আমাদের এই অঞ্চল যেহেতু মডার্ন ছিল না, অ্যাডভান্স ছিল না, কিংবা যুক্তিশীল ছিল না, ফলে 1801 সালের আগে গদ্য ছিল না, উইচ ইজ ইনকারেক্ট, সেটা ভিন্ন আলাপ। কিন্তু সবসময় ধরে নেওয়া হতো 1801 সাল থেকে গদ্য শুরু হয়েছে, ফলে এটা মডার্ন কাল। আমরা যারা লিটারেচারের ভিত্তিতে মডার্নিটিকে একটু আরেকভাবে শক্তভাবে ডিফাইন করতে চাইতাম, চেয়েছেন, প্রচুর পরিমাণ লিটারেচার প্রডিউস হয়েছে, তারা যেমন সুমন ভাই ইঙ্গিত করলেন যে মাইকেল মধুসূদন দত্ত থেকে এটা শুরু করি, এবং আমরা অনেকে যারা একটা বুদ্ধিমান তারা আসলে 1860 থেকে, আমরা ধরি যে 1860 থেকে এই জিনিসটা শুরু হয়েছে, কারণ 1861 সালে ম্যাগনাবধ কাব্য প্রকাশিত হয়েছে। সুমন ভাই দেবেশ রায় পড়া দিয়ে যেটা বলেছিলেন সেটা খুব ইম্পর্টেন্ট। দেবেশ রায় এই ক্রিটিকটা করেছিলেন, মানে একটা মডার্ন ধরছি না আর একটা ধরছি ব্যাপারটা ঠিক পুরোপুরি এরকম না। তার প্রস্তাবটা ছিল আমরা আসলে দুই আধুনিকতা খুব কাছাকাছি সময় পাচ্ছি। একটা হলো কবিতায় ঈশ্বর গুপ্ত, who was basically a poet of contemporariness, তাই কন্টেম্পোরারি পোয়েটই বলি আমরা, আক্ষরিক অর্থে কন্টেম্পোরারি পোয়েট। তিনি সাংবাদিক কবি ছিলেন এবং যখন তখন কবিতা লিখে ফেলতেন, বলা হয় না যে প্রায় 50,000 কবিতা লিখেছেন তিনি। এবং তার কিছুদিন পরে মাইকেল মধুসূদন দত্ত, গম্ভীর, রসভরি, সাংস্কৃতাইজড, ওয়েস্টার্নাইজড, লিবারাল, ambassador of women freedom, etc., etc. So many ideas of modern Europe. এই দুজন। আর আরেকদিকে আছে প্যারিচাঁদ মিত্র, এক্সট্রাঅর্ডিনারি, যদি আপনাদের কারো কৌতূহল থাকে, এক্সট্রাঅর্ডিনারি আলাপ করেছেন আমাদের বাংলা উপন্যাসের কালান্তর সরোজ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসের কালান্তর গ্রন্থের 4র্থ অধ্যায়ে এক্সট্রাঅর্ডিনারি আলাপ করেছেন যে তার গুরুত্বটা কি, কিভাবে তিনি আবির্ভূত হলেন, এবং তারপর 1865 সালে দুর্গেশ নন্দী। এই হলো দুই আধুনিকতা। দেবেশ রায়ের কথাটা ছিল যে যখন পশ্চিমা, এখন আমরা বাক্যের কথা তার করে খুব সহজে বলতে পারি যে সিঙ্গেল টোন, একক স্বরের আধিপত্য প্রতিষ্ঠিত হয়নি, তখন আমরা পেয়েছি ঈশ্বরগুপ্তকে এবং প্যারিচাঁদ মিত্রকে, যার মধ্যে একটা পলিফনি ছিল। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরা দুজন আসলে একটা সিঙ্গুলার টোনে, একটা খুবই উঁচু অবস্থান থেকে এই লেখাগুলো লিখেছে। তো দেবেশ রায় স্বভাবতই প্রথমটা যে পরাস্ত হলো, পরিত্যক্ত হলো, সেটাতে শোক প্রকাশ করেছে স্বভাবত। আমরা এইভাবে জিনিসটাকে ব্যাখ্যা করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আধুনিক সাহিত্য। আমরা উপন্যাসের ক্ষেত্রে যে সম্পর্কে ডক্টর আসিফ আলাপ করলেন, উপন্যাসের ক্ষেত্রে বাংলা সাহিত্যের ট্র্যাডিশনালি আমরা রবীন্দ্রনাথের চোখের বালিকে প্রায়োরিটাইজ করি একটা মডার্ন লেখা হিসেবে। এটা বেরিয়েছে 1903 সালে, চোখের বালি। যুক্তি কি দেই? যুক্তিটা খুব জোরালো না। আমাদের কিন্তু মডার্ন কথাটার প্রতি মারাত্মক ফ্যাসিনেশন, এবং আমরা যে কোনোভাবে যে কোনো কিছুকে মডার্নের আওতায় রঙে রঙিন করার ব্যাপারে বদ্ধপরিকর। এটা ওই চোখের বালির ক্ষেত্রে খানিকটা প্রযোজ্য। আর চোখের বালির পরে
আমরা মডার্নিটির সবচেয়ে বড় আইডিয়াটা 30-এর দশকে পাই, যেটা অলরেডি আলাপ হয়েছে। এবং হাসান জাহেদ ঠিকই বলেছেন যে আধুনিক এবং আধুনিকতাবাদী এই দুই ধারণা আমাদের এখানে সমালোচনা সাহিত্যে প্রায়শই আলাদা করে উল্লেখ করা হয় না। যেমন আমি আমার অনেক জায়গায় এই বাক্য ব্যবহার করেছি একটু ঠাট্টার ছলে, যে দীপ্তি ত্রিপাঠী, যারা জানেন না তাদের জন্য বলি, দীপ্তি ত্রিপাঠীর আধুনিক বাংলা কাব্য পরিচয় আমাদের বাংলা সাহিত্যের ডিসিপ্লিনারি প্রোডাকশন হিসেবে 30-এর কবিদের ব্যাখ্যা করার জন্য বেস্ট প্রোডাকশন স্টিল ট্রু। তো দীপ্তি ত্রিপাঠী তার বইয়ের নাম লিখেছেন আধুনিক বাংলা কাব্য পরিচয়। আমি ঠাট্টা করে লিখি, অনেক জায়গায় লিখেছি যে দীপ্তি ত্রিপাঠী আধুনিকতাবাদী শব্দ ব্যবহার না করে আধুনিক শব্দ দিয়ে 30-এর কবিদের পরিচয় দিতে গিয়ে যে একটা খোট পাঠিয়েছে, আমাদের সেই বিষয়ে সাবধান থাকা উচিত। আসলে এখানে আধুনিকতাবাদী ব্যবহার করলে এই ঝামেলাটা আসলে হয় না। রবীন্দ্রনাথ আধুনিক কিনা, বঙ্কিমচন্দ্র আধুনিক কিনা, মধুসূদন আধুনিক কিনা, ঝামেলাটা হয় না। ছোট্ট কথা যে উনি আধুনিক শব্দটা ব্যবহার করেছেন একই অর্থে যে অর্থে আগে মধুসূদন সম্পর্কে আধুনিক কথাটি ব্যবহৃত হতো। ওইদিকে আবার প্যাঁচটা কোথায়? এই পড়ার হিস্ট্রির মধ্যে প্যাঁচটা হলো 30-এর দশকের যারা গ্রেট ঔপন্যাসিক, আপনারা অনেকেই নাম জানেন, তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। এই তিনজনের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়কে টু সাম এক্সটেন্ট ফ্রয়েডের বরাত দিয়ে, যেটাকে আসেফ করেছেন, এবং মার্কসের বরাত দিয়ে আধুনিক বলা গেলেও আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে এই ক্যাটাগরিতে ফেলতে পারবেন না। তখন আপনাকে চলে আসতে হবে 40-এর দশকে, কারণ 40-এর দশকে আমাদের অসামান্য কয়েকজন কথা সাহিত্যিক জন্ম নিয়েছেন। ওই বাংলায় এই তালিকায় অবশ্যই পড়বেন কমল কুমার মজুমদার এবং অভিভূষণ মজুমদার। আর আমাদের এখানে উইদাউট এনি এক্সেপশন প্রায় সবে ধন নীলমণির মতো ইনি হলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর মধ্যে ওয়েস্টার্নাইজেশন এত প্রবল, ইন্ডিভিজুয়ালকে চরমভাবে চিহ্নিত করা এবং তাকে প্রায়োরিটাইজ করার প্রক্রিয়া এত প্রবল যে আপনি অনায়াসে তাকে যে কোনো সূত্রে আধুনিক বলে চিহ্নিত করতে পারেন। আমি যেমন আমার সম্ভাব্য বইয়ের শিরোনাম ঠিক করে রেখেছি সৈয়দ ওয়ালিউল্লাহ এবং পূর্ববঙ্গের আধুনিকতা। কারণ সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা শুরু করেছেন 48 থেকে, মানে বই প্রকাশ শুরু হয়েছে 45-এ, তার প্রথম গল্পের বই বেরিয়েছিল, আর তিনি মারা গেছেন 1971 সালে। একদম পূর্ববঙ্গের পিরিয়ডে তার লেখাপত্র, এবং তাকে তার আধুনিকতার ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। তার প্রধান কারণ কি? প্রধান কারণ ওয়েস্টার্নাইজেশন। আমাদের এখানে কবিতা এবং সামগ্রিকভাবে আমরা মডার্ন ব্যাপারটা সাব্যস্ত করে থাকি 60-এর দশকের শুরুতে। 60-এর দশকের শুরুতে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো আরবানাইজেশন। 60-এর দশকে আপনারা জানেন যে ঢাকা আরবানাইজেশন করছিল, কিন্তু সেটার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আসলে এখানে হাংরি এবং বিট জেনারেশনের একটা প্রভাব পড়েছিল। লিটল ম্যাপ প্রকাশিত হয়েছিল, এবং অন্তত একটা অংশ কবি যারা আর্লি 60s বিকশিত হয়েছিল, রফিক হাসান কিংবা আব্দুল মান্নান সৈয়দ, কিংবা কবিতা প্রথম থেকে লিখতেন, পরে লেখেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেখক আখতারুজ্জামান ইলিয়াস, এরা একসঙ্গে আসলে একটা মুভমেন্টের মতো করেছিলেন। আর এর বাইরে অন্য কিছু প্রভাবও পড়েছিল, যার সূত্রে আমরা সেটাকে আধুনিকতা বলে থাকি। আমার আলাপ, প্রথম পর্বের আলাপ যদি আমি একটা শেষ করে আনি, যে আমরা যখন এই ব্যাপারের মধ্যে ক্রিটিক্যাল হলাম, তখন আমাদের সামনে দেবেশ রায় একটা লক্ষণ হিসেবে হাজির হলো। শুধু লক্ষণ না, থিওরি এবং প্র্যাকটিসের দিক থেকে তিনি অসাধারণ। কারণ তিনি এটা প্রস্তাব করলেন যে আমরা আসলে পশ্চিমা এক শরীর উপন্যাসের বিপরীতে আমাদের এখানে পুরনো যে বহুশরী ন্যারেটিভস এর প্রচলন ছিল, উপন্যাস শব্দটা তারা তখন ব্যবহার করবেন না, আমাদের হচ্ছে সেটাকে রিভাইভ করা। আমি চর্চার দিক থেকে এই স্কুলের পক্ষপাতী নই, কিন্তু আমি এই স্কুলে প্রচন্ড গুরুত্ব উপলব্ধি করি এবং চাই যে অন্যরাও উপলব্ধি করুক। সেটা কেন একটু পরে বলছি। ফরহাদ মাজার দীর্ঘদিন ধরে এটা প্রচার করছেন। দেবেশ রায়ের মতো দুর্দান্ত সব প্রবন্ধ তিনি প্রডিউস করেন এই দিক থেকে, কিন্তু কিছু আছে তিনি প্রচার করছেন যে আমাদের আসলে মিডল এইজের চৈতন্য চরিতামৃতের মতো অসামান্য ন্যারেটিভের দ্বারস্থ হওয়া উচিত আমাদের এখনকার দিনের রচনা নানান ধরনের লিমিটেশন কাটানোর জন্য। এবং আপনারা সবাই সেলিম আলদিনের কথা জানেন, এরা তিনজনে কিন্তু আবার একই সঙ্গে থিওরিটিশিয়ান এবং প্র্যাকটিশিয়ান, ফলে এদের একটা অন্য মাপের গুরুত্ব আছে। এরা তিনজনই যা যা প্রচার করেছেন ওগুলো আবার নিজেরা লিখেছেন। দেবেশ রায় দেখবেন উপন্যাস লিখতে চাইতেন না, তিনি সবই লিখতেন প্রতিবেদন এবং লিখতেন বৃত্তান্ত।
ফরহাদ মাঝের মডার্ন স্কুলে তার জীবনের প্রথম থেকে এখন পর্যন্ত আসলে কোনো লেখায় লেখেননি। আর সেলিম আউদ্দিন যে তার নাটক, উপন্যাস, কাব্য মিলে একটা অন্য ধরনের চর্চার মধ্যে একটা অতি উঁচু মাপের সাফল্য পেয়েছেন, এটা আমরা জানি। ফলে আমাদের একদম লিটারারি প্র্যাকটিসের দিক থেকে বেশ বড় ধরনের ভরসার জায়গা আছে। এবং আমাদের সাবঅর্ডান স্টাডিজ থেকে পরবর্তীকালে আমাদের এখানে তত্ত্বীয় দিক থেকে, হিস্ট্রিক্যাল দিক থেকে এমন বহু পরিমাণ চর্চা হয়েছে যেখানে আমরা এখন পূর্ববর্তী কলোনাইজড মডার্নিটির ধারণাকে চ্যালেঞ্জ করতে পারি। দ্য ভেরি কোশ্চেন ইজ দ্যাট এই চ্যালেঞ্জের পরিণতি কি? আমি ব্যক্তিগতভাবে মডার্ন কথাটি ব্যবহার করতে পছন্দ করি। আমি নিজে পার্থ চট্টোপাধ্যায়ের আওয়ার মডার্নিটির ধারণা চুরি করে বাংলাদেশের জন্য একটা আমাদের আধুনিকতার প্রকল্প দাঁড় করানোর চেষ্টা করেছি, খুব সীমিত পরিসরে একটা চেষ্টা করেছি। এবং আমি দীপেশ চক্রবর্তীর এই সিদ্ধান্তকে সমর্থন জানাই যে অনবরত কলোনির নামে, অচেনা এলিয়েনেটেড মডার্নিটির নামে পশ্চিমকে গালিগালাজ করা বিশেষভাবে কোনো কাজের কথা নয়। যখন মানে নয়ের পরে থামলে চলবে না, যখন আমি আমার জীবন আচরণে, একাডেমিক এবং জ্ঞানগত প্র্যাকটিসে, পোশাক পরিচ্ছদে, খাবারে এবং যাবতীয় ব্যাপারে আসলে ওই জীবনের স্ট্রাকচার পছন্দ করি। এই প্রশ্ন আমার কাছে ছিল। দীপেশ চক্রবর্তীর কাছে একটা ছোট্ট ইঙ্গিত পেয়ে আমি এটাকে আমার প্রায় কনভেকশনে রূপান্তরিত করেছি। তিনি বলেছিলেন, আপনার কতদিন লাগবে যে আপনি যে শার্টটা পরেন এই শার্টটাকে আপনার ভাবতে? আপনার কতদিন লাগবে? 200 বছর ধরে পড়ছেন আপনি, 200 বছর ধরে পড়ছেন, 8-10 জেনারেশন ধরে পড়ছেন, এবং আপনি আর কোনো পোশাক যে করবেন এটার কোনো সম্ভাবনা নেই। সো হোয়াট? আপনি অনবরত, যেটা আমার একটা অন্য সিদ্ধান্তের সঙ্গে যুক্ত, যে ইডিওলজি যখন অ্যাকচুয়াল লিভিং বা প্রকৃত যাপিত জীবনের উপর আধিপত্য করে তখন সেই জীবন ঠুনকো এবং সেই জীবন কৃত্রিম, মেকি হতে বাধ্য। দি ভেরি কোশ্চেন ইজ দ্যাট আমরা তো জানি যে আমাদের সমস্যা আছে। আমরা তো জানতাম যে ইউনিভার্সাল বলে পশ্চিম যে আধুনিকতার প্রকল্প প্রচার করেছে সেটা আসলে ইউনিভার্সাল নয়, সেটা প্রভিন্সিয়ালাইজড, সেটা ভেরি মাচ ওয়েস্টার্ন ইউরোপিয়ান। তার আমাদের উপায়, আমার কাছে উপায় হলো দুইটা। একটা আগেই বলেছি যে আমাদের আধুনিকতা একটা ক্যাটাগরি ডেভেলপ করা। আমি গত 5-7 বছর ধরে এই সিদ্ধান্তে পৌঁছেছি, লিটারেরি প্রোডাকশনে কোনো ধরনের আইডিয়ালকে প্রায়োরিটাইজ না করে এক্স্যাক্টলি আমার এখানে যে প্রোডাকশন হয়েছে সেটার অ্যানালাইসিস করতে শেখায় এই রোগ থেকে উত্তরণের প্রধান উপায়। এটা আমি আমার মানে নিজের উপলব্ধি থেকে এই বস্তু কয়েক বছর আগে এক ধরনের উপলব্ধির মধ্যে আনতে পেরেছি। আর আমার কাছে দ্বিতীয় রেমেডি হলো, আপনারা জানেন বাইডিস্টার সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত, যে ইটস নট মডার্নিটি, ইটস মডার্নিটিজ। সো ভেরি ইজি, এই মডার্নিটিজের আইডিয়া দারুণভাবে আমার জন্য উপযোগী। যে there are so many modernities, কখনো কখনো ওয়েস্টার্ন ইউরোপে একদম বাস্তবের তাগিদে, ঐতিহাসিক বাস্তবের মধ্যে ধারণাগত এবং প্রযুক্তিগত এবং উৎপাদন সম্পর্কগত এবং আমরা বলবো যে ন্যাশন স্টাডির বিকাশগত একটা বাস্তবতার মধ্যে আধুনিকতার যে ধারণা বিকশিত হয়েছে সেটার কিছু অংশ আমি আবুল মনসুর আমাদের আইডিয়া ধার করে বলছি সিভিলাইজেশনাল, যেটা আমি উত্তরাধিকার বহন করি, এবং কিছু অংশ কালচারাল, যেটা আসলে খুবই স্থানিক। আমাদের জন্য সংকট হয়েছে, আমরা জিনিসটা কলোনির মধ্য দিয়ে শিকার কারণে আমরা সিভিলাইজেশনাল পোর্শন এবং কালচারাল পোর্শন, এই সিভিলাইজেশন কালচার, এই আইডিয়াটা আমি ধার করছি আবুল মনসুর আমার থেকে। এই সিভিলাইজেশনাল পোর্শন এবং কালচারাল পোর্শন এই দুটোকে আসলে আমরা আলাদা করতে শিখিনি। আমাদের এখনকার ম্যাচুরিটি সবচেয়ে বড় পরিচয় হবে এই দুটোকে আলাদা করতে শেখা এবং আওয়ার মডার্নিটি এবং মডার্নিটিস ধারণার যে বিশ্বব্যাপী উত্থান করেছে তার নিরিখে আমাদের নিজের হিসাব এবং নিজের অবস্থান বুঝে নেওয়া। ধন্যবাদ। মোহাম্মদ আসম, ধন্যবাদ। অনেকগুলো ইস্যু তো আলাপে চলে আসলো। আমার মনে হয় যে এখন আমরা একটু সবার কাছ থেকে শুনবো। আজম যে ইস্যুগুলো রেজ করেছেন, যে মডার্নিটি আমাদের এখানে কেউ এসছে, কেউ এটাকে এমব্রেস করেছি, কি কি লোপহোলস আছে, এবং গ্লোবাল যে ফ্রেমওয়ার্কগুলো, যে চিন্তার যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ককে আসলে আমরা কেউ পিক করেছি। তো এই আলাপ ধরে আমরা যে অথরিটির কথা এখানে আলোচিত হয়েছে,
উনি বলেছেন যে সৈয়দ আলী মোল্লা বা তার আগে সত্যিনাথ ভাদুরী